দর্শক অতিথি পর্বে আমাদের সাথে আজকে আছেন সাংবাদিক এবং ব্রডকাস্টার জুবায়ের বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং ইসলাম চ্যানেলের বাংলার সকল দর্শকদেরকে আমার শুভেচ্ছা। জি, ধন্যবাদ। প্রথমেই জানতে চাইবো যে আপনি জানেন যে চলছে ভারতের লোকসভা নির্বাচন। এই জি। নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে বলে আপনার ধারণা? দেখুন, ভারতের নির্বাচন হোক বা না হোক, ভারতের প্রভাব তো বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। হ্যাঁ? সেটি আমরা এই নির্বাচনকে ঘিরেই যে প্রভাব পড়বে, নির্বাচনের হলে পরে আরেক রকম প্রভাব পড়বে, নির্বাচন না হলে একরকম প্রভাব পড়বে। বিষয়টা কিন্তু ঐরকম না। তো আমি যেটা মনে করি যে ভারতের যে রাজনৈতিক প্রভাব রয়েছে, আপনি জানেন যে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটি গণতান্ত্রিক দেশ এবং যেখানে ৯৬ কোটি শুধু ভোটারই রয়েছে তাদের। যেখানে আপনি জানেন যে পুরো ইউরোপের আমাদের জনসংখ্যা, আমি যদি একটু তুলনামূলকভাবে আলোচনা করি, যে পুরো ইউরোপের জনসংখ্যা ৭৫ কোটি। সেখানে ৯৬ কোটি শুধু ভোটারই রয়েছে ভারতে। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ইউরোপের চেয়েও প্রায় ২১-২২ কোটি বেশি তাদের ভোটারের সংখ্যা। সুতরাং এই যে ভারতের নির্বাচনটি হচ্ছে, এটি একটি বিশাল কর্মযজ্ঞ। ভারতের মানে নির্বাচন করাটা, ৯৬ কোটি মানুষের ভোট গ্রহণ করা, সেটি আসলে একটি বড় ধরনের একটি বিষয়। এবং সেখানে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভারতের নির্বাচনটি কিন্তু একদিনে হয় না। ৭ টি ধাপে হয়। ৭ সপ্তাহে ৭ টি ধাপে। এবং এই ৭ টি ধাপে টোটাল প্রায় ৪৫৩ টি আসনের জন্য কিন্তু লড়াই করে থাকে প্রার্থীরা। এবং এই ৫৪৩ টি, আমি দুঃখিত। ৫৪৩ টি আসনের জন্য যে লড়াই হয়, এই ৫৪৩ টি আসনের ভিতরে যারা ৩০০ অধিক যারা আসন পায় তারাই তো সরকার গঠন করে। তো সুতরাং সেই দিক থেকে তাদের এই কর্মযজ্ঞটি অবশ্যই বড়। সবচেয়ে বড় শঙ্কার বিষয় যেটি ভারতের নির্বাচনকে ঘিরে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে ভারতের যে বর্তমানে রাজনীতি চলছে এবং সেখানে কিন্তু উম মানে ধর্মীয় অনুভূতিগুলোকে ব্যবহার করা হচ্ছে ব্যাপকভাবে। বিশেষ করে আপনি জানেন যে মোদী সরকার কিভাবে তার হিন্দুইজম বা হিন্দু ধর্মটাকে কিভাবে ব্যবহার করছে এবং এই ধর্মটিকে ব্যবহার করতে যেয়ে তারা যেটি করছে, পার্শ্ববর্তী ২ টি দেশ, ভারতের আপনি জানেন পশ্চিমে একটি মুসলিম দেশ রয়েছে, পূর্বে একটি মুসলিম দেশ রয়েছে। ভারতের পশ্চিমে রয়েছে পাকিস্তান, পূর্বে রয়েছে বাংলাদেশ। এবং এই ২ টি মুসলিম রাষ্ট্রের অ্যা আ বিভিন্নভাবে তারা এই ২ টি রাষ্ট্রকে তারা ব্যবহার করে তাদের এই নির্বাচনকালীন সময়টাতে। এবং যেটি শঙ্কার বিষয়, ভারতের রাজনীতি নিয়ে বাংলাদেশের যেটি শঙ্কার বিষয় সেটি হচ্ছে যে অনেক সময় রায়ট তৈরি হয় বাংলাদেশে। ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করানো হয়। হিন্দুদেরকে পিটানো হয়, হিন্দুদেরকে মারা হয়, মূর্তি ভাঙচুর করা হয়। এবং এই ইস্যুগুলো তখন ভারতের রাজনীতিতে যেয়ে সেটি একটি বড় তাদের ভোটের মানে অঙ্কতে একটি বড় ধরনের একটা ব্যবধান সৃষ্টি করতে পারে। এবং যেই কারণেই তারা সেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, এই ধরনের যারা মৌলবাদী সংগঠন যেগুলো রয়েছে ভারতে, তারা এই ইস্যুগুলোকে ব্যবহার করে। সুতরাং ইস্যু ব্যবহার করার জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় বাংলাদেশে অভ্যন্তরীণ অনেক ব্যাপারে অস্থির হয়ে পড়ে। এবং এইটি হচ্ছে বাংলাদেশের জন্য আমি মনে করি সবচেয়ে শঙ্কার বিষয় এবং সবচেয়ে অ্যা যেটি হচ্ছে যে আমাদের দুশ্চিন্তার বিষয়। জি, সেই সাথে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত কেন বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে উদাসীন? এটি অত্যন্ত জটিল এবং কঠিন প্রশ্ন। আপনি জানেন যে এই যে কিছুদিন আগে, আপনি যদি গত ১ সপ্তাহ আগের ঘটনা, জয়শঙ্করের একটি সাক্ষাৎকার আমি দেখেছি। যে সাক্ষাৎকারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতাটাকেই তারা একটি হুমকি স্বরূপ দেখছে। আপনি জানেন যে কেন হুমকি স্বরূপ দেখছে? যে বাংলাদেশ, আপনি জানেন বাংলাদেশের চারপাশে কিন্তু ভারত, হ্যাঁ? মানে ৩ পাশে ভারত এবং ৩ পাশে ভারত সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। বাংলাদেশও সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে ভারতের সাথে এবং বর্ডারটি কিন্তু ৪,০০০ কিলোমিটারের উপরে একটি বর্ডার এবং যেটি বিশ্বের ৫ম বৃহত্তম একটি বর্ডার এটি। তো সেই হিসাবটা যদি আপনি একটু করেন, তাহলে আপনি দেখবেন যে এত বড় বর্ডার এবং এত বড় মানে ৩ দিক থেকে ভারত, সেই হিসেবে হঠাৎ করে একটি বাংলাদেশ, ভারতের পুরো ভূখণ্ডের একটি বিশাল অংশকে বাংলাদেশ কিন্তু বিচ্ছিন্ন করে রেখেছে। সেটি হচ্ছে কি সেভেন সিস্টার। এবং সেভেন সিস্টার অ্যা ভারতের মূল ভূখণ্ডের সাথে কিন্তু একটি চিকেন নেক, যেটাকে আমরা বলি আরকি। এই চিকেন নেক এর সাথে এটা সংযুক্ত।
চিকেন নেক, এবং যেটির চিকেন লেন্থের মাপটি হচ্ছে নেপাল থেকে বাংলাদেশ, এই দুটির ব্যবধান মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। এবং এই ২২ কিলোমিটার দিয়েই কিন্তু পুরো ভারতের একটি বিশাল অংশ সেভেন সিস্টার এই অংশটির সাথে সংযুক্ত। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশটি অবশ্যই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে গণতন্ত্র থাকুক বা না থাকুক তাতে তাদের কিচ্ছু যায় আসে না। বাংলাদেশকে তাদের আ মানে কি বলা যায়, আয়ত্তে রাখাটাই হচ্ছে তাদের একটা মানে মূল উদ্দেশ্য থাকে। এবং সেখানে আপনি দেখবেন যে আমি যে জয়শঙ্করের কথাটি বলছিলাম, যে উনি যে বাংলাদেশের স্বাধীনতাকে এবং বাংলাদেশের এই যে আজকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌমত্বকে যেভাবে কথা বলেছেন, যে সেটি ভারতের জন্য হুমকি, তার কথাটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং যেই কারণেই কিন্তু বাংলাদেশের আজকে গণতন্ত্র বলেন, বাংলাদেশের আজকে অর্থনীতি বলেন, বাংলাদেশের আজকে সমাজনীতি বলেন, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রেই আপনি দেখবেন যে ভারতের একটি প্রভাব সেই জায়গাতে রয়েছে, এবং সেই জায়গাগুলোতে ভারত কিন্তু প্রভাব বিস্তার করে সেটাকে দখল এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং এই নিয়ন্ত্রণ করার মূল চেষ্টাটাই হচ্ছে ভারত যেন তার সেভেন সিস্টারটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি জানেন অনেকগুলো সেভেন সিস্টারে কিন্তু অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো রাজ্য রয়েছে, মণিপুর সহ অনেকগুলো রাজ্য রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত সংগ্রাম করছে ভারতের বিরুদ্ধে তাদের স্বাধীনতার জন্য। এবং সেইটাকে যদি তারা যদি প্রটেক্ট করতে চায়, তাদের সেভেন সিস্টারকে যদি প্রটেক্ট করতে চায়, তাহলে বাংলাদেশকে তাদের খুব প্রয়োজন। যে কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা ভারতের জন্য হুমকি। অবশ্যই সেটা ভারতের জন্য হুমকি। এবং সেই কারণেই যেটি হচ্ছে যে সেই কারণেই একমাত্র হচ্ছে যে আপনার বাংলাদেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না, আসলো কি আসলো না, এইটা তাতে কিছু যায় আসে না। বরং বাংলাদেশের গণতন্ত্র যদি না থাকে তাহলে তাদের জন্য সুবিধা হয়। যে জুবায়ের বাবু, আপনার কি মনে হয় যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং বাংলাদেশ কিভাবে ভারত থেকে সুবিধা আদায় করতে পারে? না, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দেখুন, আমি যেটি আগে বলেছি যে সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে। বাংলাদেশের প্রায় ৫,০০০ ১০০ কিলোমিটার মতো বাংলাদেশের টোটাল বর্ডার রয়েছে, এবং সেখানে ৪,১০০ র মতো বর্ডারই হচ্ছে ভারতের সাথে। সুতরাং ভারতকে তো আমরা অস্বীকার করতে পারব না। এবং ভারতও কিন্তু বাংলাদেশকে অস্বীকার করতে পারবে না। তো সুতরাং সেখানে ভারত অবশ্যই আমাদের একটি নিকট প্রতিবেশী, এবং আমরাও ভারতের কাছে কিন্তু আমরাও সবচেয়ে নিকট প্রতিবেশী। সুতরাং এইটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক যেরকম হয়, অর্থনৈতিক, রাজনৈতিক যে সম্পর্কগুলো থাকা উচিত সেটি থাকতে হবে। সাধারণ সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, ভালো সম্পর্ক থাকতে হবে। আপনি দেখুন, আমি যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, যে জাপানে কিন্তু হিরোশিমা, নাগাসাকির মতো ২ টি শহর ধ্বংস করে দিয়েছে ইউএসএ। সেই জাপান কি ঘুরে দাঁড়ায়নি? ঘুরে দাঁড়িয়ে কিন্তু আবার ইউএস এর সাথেই তারা কিন্তু সবচেয়ে ভালো সম্পর্ক তৈরি করেছে। এবং যে সম্পর্কটি তৈরি করেছে এবং সেই সম্পর্কটির কারণেই কিন্তু জাপানের অর্থনীতিও পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। তো সুতরাং এই বিষয়গুলো একটি দেশের সাথে একটি দেশের সম্পর্ক থাকবে পরস্পর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এটি একটি, এবং লেনদেনের হিসাবটি থাকবে একদম মানে পরিচ্ছন্ন। যে মানে আমি তোমাকে দেব, তুমিও আমাকে দেবা। সুতরাং বিষয়টি এরকম না যে আমি একচেটিয়া দিয়ে যাবো, আমি তোমাকে তুমি আমাকে কিছুই দেবা না। সেটা হতে পারে না। যেটি স্বামী-স্ত্রীর সম্পর্ক, যেটি এর আগেও আপনি জানেন যে একজন আ তথাকথিত মানে ভুঁইফুর আ পর আ পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন। যেটি অত্যন্ত আমাদের জন্যে অত্যন্ত মানে কি বলা যায়, অসম্মানজনক একটি মন্তব্য, যে স্বামী-স্ত্রীর সম্পর্ক হতে যাবে কেন? একটি দেশের সাথে একটি দেশের সম্পর্ক, এটি হবে হচ্ছে একটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যেরকম সম্পর্ক হওয়া উচিত সেরকম হবে। তো সুতরাং সেটিতে এই ভাই-বোন, আত্মীয়, রক্তের সম্পর্ক এগুলো ভাবার কোনো কারণ নেই। বিশ্বের অনেক দেশ রয়েছে, যেই দেশ একে অপরের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু তাদের সাথে সম্পর্ক তারা ভালো করেছে। এবং ভালো করে তারা কিন্তু একসাথে অ্যা অর্থনৈতিকভাবে তাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে। সুতরাং বাংলাদেশকে কিন্তু ঐরকমভাবে চিন্তা করতে হবে জিনিসটাকে। যে আমরা যদি আমাদের দেশকে যদি ভালো না বাসি, আমরা যদি আমাদের দেশের ব্যাপারটাকে মূল্যায়ন না করি তাহলে হবে না। এটি একটি দিক। ২য় নম্বর হচ্ছে ভারত যেহেতু, আমি মনে করি ভারতের কাছে কিন্তু আমরা সুবিধাজনক জায়গায় আছি। কিরকম সুবিধাজনক জায়গায়? যে আমরা আমাদের জন্য কিন্তু ভারতের একটি বিশাল রাজ্য বা বিশাল অংশ, সেটি সেভেন সিস্টার, তারা কিন্তু ল্যান্ড লক হয়ে আছে। ল্যান্ড লক।
হ্যাঁ? এবং আমাদের জন্য কিন্তু তাদের কোনো সমুদ্র সীমানা নেই, কিচ্ছু নেই এবং চিকেন নেকের মাধ্যমে তারা সংযুক্ত ভারতের মূল ভূখণ্ডের সাথে। সুতরাং আমরা কিন্তু ইচ্ছা করলে ভারতের থেকে সর্বোচ্চ আ আ সুবিধাটাই আদায় করতে পারি। কারণ আমাদের ভারত প্রয়োজন নেই, ভারতের আমাদের প্রয়োজন। সুতরাং এইখানে যদি এই বিষয়টা যদি আমাদের রাজনীতিবিদরা বুঝতে পারে এবং তারা যদি আসলে সুবিধাবাদী বা তাদের ক্ষমতার লোভ এগুলো পরিত্যাগ করতে পারে, তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণকে ভালোবাসে এবং বাংলাদেশের গণতন্ত্রকে তারা যদি সম্মান করতে পারে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি সম্মান করতে পারে, তাহলে কিন্তু তারা বাংলাদেশের একজন আ রাজনৈতিক বা সরকার হয়ে তারা কিন্তু ভারত থেকে অনেক ধরনের সুবিধা আদায় করতে পারে। আমি যেটা মনে করি আরকি। যে এই ভারতের প্রভাবমুক্ত বাংলাদেশের রাজনীতি কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? না দেখুন, এখানে ২ টা জিনিস। রাজনীতি প্রভাবমুক্ত তো হতেই হবে। যেমন আমরা ব্রিটেনে বসবাস করি। এই ব্রিটেনে আপনি জানেন ব্রিটেনের সাথে ইউএস এর অত্যন্ত ভালো সম্পর্ক। হ্যাঁ? মানে এত ভালো সম্পর্ক যেই সম্পর্কটা আপনার আমাদের সেই ভুইফোর আ প আ স আ সাবেক আ পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন স্বামী-স্ত্রীর সম্পর্ক। তো সেই ভুইফুর পররাষ্ট্রমন্ত্রী যদি ব্রিটেনে থাকতেন তাহলে বলত যে ব্রিটেন এবং আমেরিকার সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক। তো এত ভালো সম্পর্ক তাদের ভিতরে। কিন্তু এই সম্পর্কের ভিতরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ব্রিটেনের রাজনীতিতে কিন্তু আমেরিকার প্রভাব নেই। আমেরিকার রাজনীতিতে কিন্তু ব্রিটেনের প্রভাব নেই। রাজনীতিটা কিন্তু মুক্ত। কারণ রাজনীতি হচ্ছে একটি দেশকে পরিচালনা করার জন্য সবচেয়ে বড় যে নীতিটি অবলম্বন করতে হয় সেটাই রাজনীতি। তো সুতরাং এই জায়গাটিতে যদি আপনি অন্য দেশ দ্বারা আপনি প্রভাবিত থাকেন, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে আপনার দেশকে আপনি আসলে কখনোই আপনি কোনোভাবেই কিন্তু আপনি আপনার নীতিতে সফল হবেন না। দেশ নিয়ে যে নীতিগুলো অ্যা আপনি যে নীতি আপনি নিবেন বা যে নীতিগুলো আপনি অ্যা নিতে চাবেন, সেই নীতিগুলোতে সফল হবেন না। সুতরাং সেই হিসাব যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে অফকোর্স ভারতমুক্ত হতেই হবে। এবং সেটি হওয়ার জন্য সবচেয়ে আগে যেটি প্রয়োজন বাংলাদেশের সমস্ত জনগণের এই জিনিসটি বুঝতে হবে। বাংলাদেশের সমস্ত জনগণকে বুঝতে হবে যে ভারত রাজনীতিতে বাংলাদেশের জন্য একটা কালসাপ। সুতরাং এই ভারত থেকে বাংলাদেশেরকে রাজনীতিটাকে অবশ্যই মুক্ত করতে হবে। এবং এটা জনগণেরই করতে হবে। এটা কোনো রাজনৈতিক দল করবে না, কোনো ব্যক্তি করবে না, বিশেষ গোষ্ঠী করবে না। আমি মনে করি এটি নৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণের। যে তো সেক্ষেত্রে আপনি কি মানে যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? এতে বাংলাদেশের জন্য কতটা লাভ হবে বলে আপনার ধারণা? ওকে, এগেইন আপনি যেটি বলছেন একটু আগে বললেন যে রাজনীতির ব্যাপারটা ভারত মুক্ত রাজনীতি। তো ভারতমুক্ত রাজনীতি মানে কি ভারতের পণ্যমুক্ত বাংলাদেশ? না, তা কিন্তু না। কারণ আপনি দেখুন অর্থনীতি এ একভাবে চলে, রাজনীতি আরেকভাবে চলে। আপনি চায়নার সাথে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, চায়নার সাথে কিন্তু আপনার আমাদের ইউএস এর অত্যন্ত খারাপ সম্পর্ক। কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু তাদের খারাপ সম্পর্ক নয়। চায়নার সবচেয়ে বেশি কিন্তু চায়না আপনার রপ্তানি করে কিন্তু ভা ই মার্কিন যুক্তরাষ্ট্রে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি আমদানি করে থাকে চায়না থেকে। তো সুতরাং এই যে তাদের লেনদেন, এগুলো ট্রিলিয়ন ডলারের লেনদেন। হ্যাঁ? হচ্ছে প্রতিদিন। সুতরাং ব্যবসাটা একটু ডিফারেন্ট জিনিস। কিন্তু যেটি হচ্ছে যে পণ্য বর্জনটা আমি যেটা দেখছি এই পণ্য বর্জনটা ওয়ান কাইন্ড অফ একটি প্রেশার গ্রুপ হিসেবে হয়তো ভারতের কাছে কাজ করছে বা যারা পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তারা হয়তো ভারতকে একটি প্রেশার দেওয়ার জন্য কাজ করে কাজ করছে। তারা ওইটা ভেবে নিচ্ছেন। কিন্তু যেটি প্রয়োজন সেটি হচ্ছে ভারতের পণ্য মানে জড় পদার্থ নয়। প ভারতীয় যেসব জীব রয়েছে বাংলাদেশে, তাদেরকে বর্জন করা প্রয়োজন। যাদের মস্তিষ্ক ভারতকে বিক্রি করে দেওয়া হয়েছে। যাদের অস্তিত্ব ভারতকে বিক্রি করে দিয়েছে, যাদের মনকে ভারতকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই যে জীবগুলো রয়েছে, প্রাণীগুলো রয়েছে বাংলাদেশে, আমি প্রাণীই বলব তাদেরকে। এই অ্যানিমেল গুলোকে আসলে আমাদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বর্জন করতে হবে। তো সুতরাং তাদেরকে যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আপনি হয়তো দেখতে পারবেন যে একটা সময় এসে আমরা আ তখন ভারতকে হয়তো প্রেশার দিতে পারবো জিনিসটা নিয়ে। এখন যেটি প্রবলেম হচ্ছে আপনি ভারতের পণ্য আনবেন না, আপনি কিনবেন না। কিন্তু এমন ভারতের পণ্য আসবে, সরকার নিয়ে আসবে, আপনি কি করবেন? যেমন একটু উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনি ভারতীয় পণ্য কিনবেন না, কিন্তু আপনার তো প্রতিদিন চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, রুটি কিনতে হয়, আটা কিনতে হয়, তাই না?
এখন আপনি বাজারে গেলেন, আপনি তো আটা কিনছেন। কিন্তু এই গমটি ভারত থেকে আনা। গমটি এসছে ধরেন কোনো না কোনো ব্যবসায়ী নিয়ে আসছে কিংবা সরকার নিয়ে আসছে। এখন এই সরকার গম এনে কিন্তু এটাকে ভাঙ্গিয়ে আটা বানানো হয়েছে। এখন এই আটার গায়ে তো লেখা নেই যে এটা ভারতীয় আটা। তো সুতরাং আপনাকে এইভাবে যদি পণ্য বর্জনের ব্যাপারটাকে চিন্তা করেন, তাহলে আমি মনে করি না যে এটা খুব একটা আ আক্ষরিক অর্থে খুব ভালো একটি অ্যা ভারতকে ভারতের রাজনীতি থেকে বেরিয়ে আসার একটি উপায়। তবে ভারতকে একটি প্রেশার হিসাবে এটি ব্যবহার হইতে পারে। তবে আরেকটি দিক বিবেচনা করার বিষয় যে এই যে ভারতের নির্বাচনের আগে ভারতীয় পণ্যের ডাকটি, সেটিকে আবার মোদির সামনে জয়ের ক্ষেত্রে কোনো হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা, এই বিষয়টিও কিন্তু আমাদের ভাবতে হবে। সুতরাং একটি আন্দোলন করার আগে বাংলাদেশে যেকোনো কিছু নিয়ে অ্যা আ আ এগিয়ে যাওয়ার আগে আমার মনে হয় যে এই বিষয়গুলো অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পনা করতে হবে যে আমার এই আন্দোলনটি দ্বারা আবার পরবর্তীতে বাংলাদেশের কোনো ক্ষতি যেন না হয়। যেমন আপনি ধরেন ভারতীয় পণ্য আমরা বর্জন করছি। এই ভারতীয় পণ্যের এই বিষয়টি কিন্তু মোদি ইতিমধ্যে কিন্তু তার নির্বাচনী বিভিন্ন জায়গায় তার প্রার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে অস্ত্র হিসাবে। এবং সেখানে কিন্তু বাংলাদেশ বিদ্বেষ একটি জনসংখ্যা তৈরি করা হয়েছে এবং যারা তাদেরকে ভোট দিবেন। তো সুতরাং এটিকে আসলে আবার ওদিকে যাচ্ছে কিনা, ওই লাইনে যাচ্ছে কিনা, হাঁটছে কিনা, সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। জি, আপনার কি ধারণা যে এই ব্যবসায়িক ক্ষেত্রে যদি আমরা প্রেশার দেই, তাহলে সেক্ষেত্রে কি রাজনীতিক কোনো ধরনের প্রেশার পড়বে কি পড়বে না? না, রাজনীতি এবং অর্থনীতি দুটি দুই ভাবে চলে। ঠিক আছে? একটি দেশের রাজনীতি যেভাবে চলে, একটি দেশের ব্যবসা কিন্তু সেভাবে চলে না। ঠিক আছে? আর বর্তমান বিশ্বটা কিন্তু মানে যেটা বলা যায় যে ভেরি ক্লোজ একটা ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন কমিউনিকেশন এর দিক থেকে সবকিছুর কাছ থেকে আপনি সারা বিশ্বটা কিন্তু খুব মানে খুব কাছাকাছি। এখন আপনি যখন আমরা ইংল্যান্ডে আমরা বসবাস করি এবং ইংল্যান্ডে আপনি বলেন আপনার বাসায় আপনি একটু চিন্তা করে দেখেন কয়টা প্রোডাক্ট আপনার ব্রিটিশ প্রোডাক্ট। আমি তো বলি 99% প্রোডাক্ট কিন্তু আমরা বিভিন্ন দেশের প্রোডাক্ট গুলো ব্যবহার করি। তাই বলে কি ব্রিটিশ রাজনীতিতে মানে তাদের কি দেশপ্রেম নেই? সুতরাং সেই কথাটা তো আসছে না। কারণ হচ্ছে যে তাদের প্রয়োজন, তাদের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য অন্যান্য দেশের প্রোডাক্ট তাদের প্রয়োজন। আবার অন্যান্য দেশে তারা বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে। একদিকে নিচ্ছে, আরেকদিকে দিচ্ছে। সুতরাং এই যে লেনদেনের মাধ্যমেই কিন্তু তাদের অর্থনীতিটাকে সচল রাখছে। এখন আমাদের যেটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আমরা কি ভারতকে দেই? ভারত থেকে কি আনি? তবে একটি বিষয় আমি স্পষ্ট বলতে চাই সেটি হচ্ছে যে এই আন্দোলনের মাধ্যমে যদি স্বদেশী পণ্যের বিষয়টা এগিয়ে আসে, স্বদেশী পণ্যের ব্যবহারটা যদি আরো ভালো হয়, স্বদেশী পণ্যের মানটা যদি আমরা আরো বেটার করতে পারি, তাহলে আমি মনে করব যে এই আন্দোলনটা যথার্থ হচ্ছে এবং এই আন্দোলনের সাথে অবশ্যই সবার এক থাকা উচিত যে শুধু ভারত নয়, চায়না থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন যে ধরনের প্রোডাক্ট গুলো আমরা কিনি, যে প্রোডাক্টটা আমরা নিজেরা আ উৎপাদন করতে পারি, সেই প্রোডাক্টে যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি এবং নিজেরা কিনতে পারি, নিজেরা ব্যবহার করতে পারি, তাহলে মনে হয় যে এই আন্দোলনটা সার্থক হবে। আমি যেটা মনে করি আরকি। যে জুবায়ের বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার জি, মূল্যবান আপনাকে অনেক মতামত ধন্যবাদ। আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি জি, আবার একটা শুভ আপনাকেও সুন্দর ধন্যবাদ। অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে। যাবার আগে আবারও আপনাদের জানিয়ে দিতে চাই, আমাদের অনুষ্ঠান শুভ সন্ধ্যাটি আপনারা দেখতে পারেন প্রতি সোম থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুধুমাত্র ইসলাম চ্যানেল বাংলার পর্দায়, এবং সেই সাথে আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন আমাদের ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজেও সরাসরি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং যাবার আগে আবারও বলে দিতে চাই, আমাদের অনুষ্ঠানে যদি আপনারা মিস করে থাকেন, আমাদের রিপিট টেলিকাস্ট দেখতে পারেন আজ রাত ১২টায়, কাল ভোর ৬টায় এবং দুপুর ১২টায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।